তো আজকে আমরা এসএসসি ভূগোলের অন্তর্গত একটা টপিক, ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ স্ট্যাটিস্টিক্স ইন জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলে রাশিবিজ্ঞানের গুরুত্ব এবং তাৎপর্য বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা স্ট্যাটিস্টিক্স শব্দটা কোন কোন শব্দ থেকে এসেছে বলে অনুমান করা হয় বিষয়টা একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো এই স্ট্যাটিস্টিক্স শব্দটি ল্যাটিন শব্দ স্ট্যাটাস অথবা ইটালিয়ান শব্দ স্ট্যাটিস্টা অথবা জার্মান শব্দ স্ট্যাটিস্টিক কিংবা ফরাসি শব্দ স্ট্যাটিস্টিক, এরকম বিভিন্ন শব্দগুলো রয়েছে। তাদের স্পেলিংগত উচ্চারণগত একটা তারতম্য রয়েছে। তো এই শব্দগুলো থেকে মনে করা হয় স্ট্যাটিস্টিক্স শব্দটা এসেছে। তো স্ট্যাটিস্টিক্স কথার অর্থ হচ্ছে পলিটিক্যাল স্টেট অফ এ কান্ট্রি, অর্থাৎ কোনো একটা রাষ্ট্রের রাজনৈতিক অবস্থা। প্রাচীন এবং মধ্যযুগে কি করা হতো? প্রাচীন এবং মধ্যযুগে ইউরোপীয় রাজা ও সামন্তগণ যারা ছিলেন তারা কি করতেন? তারা রাজ্যের প্রজাদের কাছ থেকে বিভিন্ন রাজস্ব আদায় করতেন এবং এই রাজস্ব আদায়ের জন্য তাদের অর্থনৈতিক অবস্থা মূল্যায়নের জন্য কি করতেন? তথ্যগুলো সংগ্রহ করতেন। যেহেতু স্টেট অর্থাৎ রাজ্য থেকে তথ্যগুলো সংগ্রহ করতো বা রাশি তথ্যগুলো রাজ্য থেকে পাওয়া যেত, সেহেতু মনে করা হয় যে স্ট্যাটিস্টিক্স শব্দটি এই স্টেট এর ধারণা থেকেই কিন্তু মূলত এসেছে। তো স্ট্যাটিস্টিক্স এ ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স দ্যাট ডিলস উইথ দ্য কালেকশন, অর্গানাইজেশন, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডেটা। অর্থাৎ এটা একটা ম্যাথমেটিক্সের ব্রাঞ্চ বলা যেতে পারে, যেটা কিনা আলোচনা করে ডেটার কালেকশন, অর্গানাইজেশন, অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন নিয়ে এ কিন্তু আলোচনা করে। তো স্ট্যাটিস্টিক্সের যে মিনিংটা পড়লাম, স্ট্যাটিস্টিক্স মে বি ডিফাইন্ড অ্যাজ এ সায়েন্স অফ এ কালেকশন, প্রেজেন্টেশন, অ্যানালাইসিস অফ ইন্টারপ্রিটেশন অফ নিউমেরিক্যাল ডেটা। এটা সায়েন্সের একটা পার্ট হিসাবেও তুমি দেখতে পারো। এখানে বিভিন্ন ডেটাগত কাজ করা হয়, কালেকশন, প্রেজেন্টেশন, অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন, এই বিষয়গুলো করা হয়। এবারে আমরা কতগুলো তথ্য জেনে নেব, স্ট্যাটিস্টিক্স রিলেটেড তথ্য। দেখো বলছে, দ্য টার্ম স্ট্যাটিস্টিক্স ইজ ফার্স্ট ইউজড বাই গডফ্রেড অ্যাচেনোয়েল। গডফ্রেড অ্যাচেনোয়েল তিনি প্রথম এই স্ট্যাটিস্টিক শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, গডফ্রেড অ্যাচেনোয়েল। তো যাই হোক, তিনি প্রথম স্ট্যাটিস্টিক শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এবং এই শব্দটা তিনি প্রথম ব্যবহার করেছিলেন 1749 সালে এবং পরবর্তীতে 1770 সালে ভন বাইলফিল্ড তার লেখা এলিমেন্টস অফ ইউনিভার্সাল এরুডেশন গ্রন্থে তিনিও কিন্তু স্ট্যাটিস্টিক শব্দটি পরবর্তীতে ব্যবহার করেছেন। এবং এই আরেকটা তথ্য আমরা জেনে রাখবো, ফাদার অফ স্ট্যাটিস্টিক্স অর্থাৎ রাশিবিজ্ঞানের জনক বলা হচ্ছে স্যার রোনাল্ড এ ফিশার, এনাকে রাশিবিজ্ঞানের জনক বলা হয়। আর ফাদার অফ স্ট্যাটিস্টিক্স ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় রাশিবিজ্ঞানের জনক হিসাবে যিনি পরিচিত তিনি হলেন প্রশান্ত চন্দ্র মহলনবিশ। প্রশান্ত চন্দ্র মহলনবিশ তিনি 1931 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। ওনাকেই কিন্তু আমরা ভারতীয় রাশিবিজ্ঞানের জনক হিসাবে তুলে ধরতে পারি। এবারে রয়েছে ফাদার অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ জীবনী সংক্রান্ত বা জনসংখ্যা সংক্রান্ত যে বিভিন্ন যে স্ট্যাটিস্টিক্স গত উপাত্ত রয়েছে সেগুলোর জনক বলা হয়, ভাইটাল স্ট্যাটিস্টিক্সের জনক বলা হয় ক্যাপ্টেন জন গ্রান্ট। ক্যাপ্টেন জন গ্রান্ট এনাকে ফাদার অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স বলা হয়। এবারে আমরা যে বিষয়টা আলোচনা করব, ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলনবিশ। তো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তিনি প্রতিষ্ঠা করেছিলেন প্রশান্ত চন্দ্র মহলনবিশ। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে তিনি কিন্তু ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন। দ্য ফার্স্ট বুক রিটেন অন স্ট্যাটিস্টিক্স, বইটার নাম হচ্ছে, প্রথম বইটা লেখা হয়েছিল স্ট্যাটিস্টিক্স এর উপর, বইটার নাম হচ্ছে কন্ট্রিবিউশন টু ভাইটাল স্ট্যাটিস্টিক্স, যার লেখক হলেন ফ্রান্সিক জিপি নেসন। ফ্রান্সিক জিপি নেসন তিনি প্রথম স্ট্যাটিস্টিক্স বিষয়ে এর উপর একটা বই লিখেছিলেন। এবং বেসিক এলিমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এর মূল যে উপাদান সেটা কি? সেটা হচ্ছে ডেটা। ডেটা বা উপাত্ত হচ্ছে বা রাশি তত্ত্ব হচ্ছে মূল উপাদান। তো স্ট্যাটিস্টিক্স অ্যাজ ডেটা
ইন প্লুরাল সেন্স, অর্থাৎ বহুবাচনিক অর্থেও কিন্তু স্ট্যাটিস্টিক্সটা ব্যবহার করা যেতে পারে, আবার এক বচনের ক্ষেত্রেও বা সিঙ্গুলার সেন্সেও কিন্তু স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা যদি বহুবাচনিক অর্থে দেখি, তাহলে এই স্ট্যাটিস্টিক্স কি? স্ট্যাটিস্টিক্স হচ্ছে একটা বিশেষ ভাবে সংকলিত সংখ্যাবাচক রাশি তথ্যের সমষ্টি, বা বলা যেতে পারে এ সেট অফ নিউমেরিক্যাল ডেটা। এ সেট অফ নিউমেরিক্যাল ডেটা, এখানে প্লুরাল সেন্সে কিন্তু এটাই বোঝানো হয়। এটা প্রাইমারি সেকেন্ডারি নেচারের ডেটা হতে পারে, এটা কোনো সরাসরি ফিল্ড থেকে কোনো কালেক্ট করা র মেটেরিয়ালও হতে পারে। তো যাই হোক, এই সেট অফ নিউমেরিক্যাল ডেটা, সেটা কি আমরা কিন্তু প্লুরাল সেন্সে স্ট্যাটিস্টিক্সকে দেখছি। আর যদি আমরা সিঙ্গুলার সেন্সে দেখি বা একক অর্থে দেখি, তাহলে আমরা দেখব রাশিবিজ্ঞান বলতে বোঝাচ্ছে পরিসংখ্যা পদ্ধতির একটা বিজ্ঞান, বা বলা হচ্ছে সায়েন্স অফ স্ট্যাটিস্টিক্যাল মেথড, যেখানে রাশি তত্ত্বের সংগ্রহ, তারপরে বিশ্লেষণ, উপস্থাপন বিষয়গুলোর সঙ্গে একটা তুলনামূলক পারস্পরিক তুলনা করা যায় বা আলোচনা করা যায়। রাশি তত্ত্বের পরিসংখ্যা, বন্টন, সেন্ট্রাল টেন্ডেন্সি, ফ্রিকোয়েন্সি, ডিস্ট্রিবিউশন, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু কোরিলেশন, রিগ্রেশন, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু সমস্ত প্রসেস, মেথডস, এগুলো নিয়েই কিন্তু মূলত আলোচনা করে, সেটা হচ্ছে সিঙ্গুলার সেন্সে। এবারে আমরা কতগুলো স্ট্যাটিস্টিক্সের কতগুলো সংজ্ঞা সম্পর্কে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। ক্রক্সটন এবং কাউডেন তারা যে সংজ্ঞাটা দিয়েছে, প্রথমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তারা বলছেন দ্য সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য কালেকশন, প্রেজেন্টেশন, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ নিউমেরিক্যাল ডেটা ইজ নন অ্যাজ স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ তাদের মতে যে বিজ্ঞান সংখ্যাগত তথ্যের সংগ্রহ, উপস্থাপনা, বিশ্লেষণ এবং ব্যাখ্যা নিয়ে আলোচনা করে, তাকেই বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান। বাউলিয়ার একটা সংজ্ঞা রয়েছে, তিনি বলছেন স্ট্যাটিস্টিক্স মে বি কল্ড দ্য সায়েন্স অফ কাউন্টিং। অর্থাৎ তিনি বলছেন রাশিবিজ্ঞান হচ্ছে গণনা সংক্রান্ত বিজ্ঞান বা গণনার বিজ্ঞান। বুডিংটন তিনি কি বলছেন? বুডিংটন বলছেন স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ এস্টিমেটস অ্যান্ড প্রবাবিলিটিস। অর্থাৎ তিনি বলছেন রাশিবিজ্ঞান হলো অনুমান ও সম্ভাবনার বিজ্ঞান। আরো একটা সংজ্ঞা আমরা দেখতে পাচ্ছি, পিসি মহলানবিশ, অর্থাৎ প্রশান্ত চন্দ্র মহলানবিশ, তিনি বলছেন স্ট্যাটিস্টিক্স ইজ অ্যান অ্যাপ্লাইড সায়েন্স হুইচ মে সলভ প্রবলেম। অর্থাৎ এটা হচ্ছে একটা ফলিত বিজ্ঞান, যেখানে বিভিন্ন সমস্যার সমাধান বিষয়ে ধারণা করা হয়। তারপরে যেটা রয়েছে দেখো, অ্যাক্টিভিটিস অফ স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ রাশিবিজ্ঞানের কি কি ক্রিয়াকলাপ রয়েছে বা রাশিবিজ্ঞানের প্রধান যে কাজ, সেই মানে কোন কোন বিষয়গুলো আলোচনা করা হচ্ছে মেইন কাজ, এই বিষয়গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমত কালেকশন অফ ডেটা, অর্থাৎ এখানে তথ্য সংগ্রহ করা হয়, বিভিন্ন ভাবে তথ্য সংগ্রহ করা হয়। ফিল্ড স্টাডি বা সেন্সাস রিপোর্ট থেকে এটা করা যেতে পারে, মানে প্রাইমারি ডেটাও হতে পারে, সেকেন্ডারি ডেটাও হতে পারে, বা কোন রকমের প্রশ্নবালা বা কোশ্চেনারি শিডিউল তৈরি করেও কিন্তু কোশ্চেন বা কোন একটা ইন্টারভিউ বা সাক্ষাৎকার মারফতও কিন্তু তথ্য সংগ্রহ করা যেতে পারে। তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে, তার ভিত্তিতে প্রাইমারি ডেটা যেটা বেসিক ফিল্ড থেকে কালেক্ট করা হয়, সেকেন্ডারি ডেটা যেটা প্রকাশিত অপ্রকাশিত কোনো রিপোর্ট যেমন সেন্সাস রিপোর্ট থেকে করা হয়, সেটা সেকেন্ডারি ডেটা। এইভাবে বিভিন্ন ডেটাগুলো কালেক্ট করা হয়, কালেকশন অফ ডেটা। এবারে যেটা রয়েছে দেখো, প্রসেসিং অফ ডেটা, অর্থাৎ তথ্যের প্রক্রিয়াকরণ। যে তথ্যগুলো পাওয়া যায়, এটা বিভিন্ন বিষয়ে তালিকাভুক্তিকরণ, ট্যাবুলেশন করা হয়, পরবর্তী ক্ষেত্রে বিভিন্নভাবে প্রসেসিং করা হয়। রিপ্রেজেন্টেশন অফ ডেটা বলতে এখানে তিন ধরনের রিপ্রেজেন্টেশন রয়েছে: টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন, টেবুলার রিপ্রেজেন্টেশন, অর্থাৎ বিবরণের মাধ্যমে করা যেতে পারে, সেটা হচ্ছে টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন, যেটা টেবুলার ফর্মে অর্থাৎ ছক বিন্যাসের মাধ্যমে, যেখানে কতগুলো রো কলমের মাধ্যমে একটা টেবিল তৈরি করে করা যেতে পারে, সেটা টেবুলার রিপ্রেজেন্টেশন। আরেকটা যেটা রয়েছে ডায়াগ্রামেটিক অর জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেখানে নকশা এবং লেখচিত্র দ্বারা উপস্থাপনা করা হয়। তো আমরা কতগুলো বিষয় দেখে নিলাম, এবারে আমরা টাইপস অফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এগুলো আমরা দেখতে পাচ্ছি, বার গ্রাফ, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি টেবিল, সার্কেল ডায়াগ্রাম, এগুলো আমরা দেখেছি। এগুলো টেবুলার তোমার ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনের একটা বিষয়গুলো রয়েছে।
এবারে অ্যানালাইসিস অফ ডেটা। অ্যানালাইসিস অফ ডেটা অর্থাৎ তথ্যকে বিশ্লেষণ করা যেতে পারে। তথ্যকে বিশ্লেষণ করা বিভিন্নভাবে হতে পারে, যেমন ইউনিভ্যারিয়েট অ্যানালাইসিস অর্থাৎ একক চলকের বিশ্লেষণ বা একটি চলকের বিশ্লেষণ। যেমন ধরো সেন্ট্রাল টেন্ডেন্সির মাধ্যমে হতে পারে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে হতে পারে, ডিসপারশন, স্কিউনেস, এগুলোর মাধ্যমে কিন্তু ইউনিভ্যারিয়েট অ্যানালাইসিস আমরা করতে পারি। বাইভেরিয়েট অ্যানালাইসিস যেখানে দুটো চলকের মধ্যে বিশ্লেষণ করা হয়। দুটো চলকের মধ্যে বিশ্লেষণ যেমন কোরিলেশন অ্যানালাইসিস, রিগ্রেশন অ্যানালাইসিস, এই অ্যানালাইসিস গুলো কিন্তু এই বাইভেরিয়েট অ্যানালাইসিসের মধ্যে পড়ছে। তারপরে যেটা রয়েছে মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস, এখানে দুই বা দুইয়ের বেশি ভেরিয়েবল নিয়ে এখানে অ্যানালাইসিস করা হয়। এটাই হচ্ছে বহুচলক বিশ্লেষণ। যেমন ধরো মূলত মাল্টিপল কোরিলেশন অ্যানালাইসিস করা যেতে পারে, মাল্টিভেরিয়েট রিগ্রেশন অ্যানালাইসিস করা যেতে পারে, তারপরে রয়েছে ফ্যাক্টর অ্যানালাইসিস করা যেতে পারে, ক্লাস্টার অ্যানালাইসিস করা যেতে পারে। এগুলো বিভিন্ন মানে পদ্ধতি রয়েছে এগুলো অ্যানালাইসিসের। এবার টাইম সিরিজ অ্যানালাইসিস অর্থাৎ সময়কালীন বিশ্লেষণ, কালীন সারি বিশ্লেষণ, এগুলোর মধ্যে বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেমি এভারেজ মেথড, মুভিং এভারেজ মেথড, লিস্ট স্কোয়ার মেথড, এগুলো বিভিন্ন পদ্ধতি রয়েছে। আরেকটা যেটা রয়েছে স্পেশাল অ্যানালাইসিস অর্থাৎ দৈশিক বিশ্লেষণ। এখানে মূলত বিভিন্ন দৈশিক বন্টনের বিশ্লেষণ করা হয়, যেটা পয়েন্ট, নেটওয়ার্ক, এরিয়াল পদ্ধতিতে করা হয় মূলত। যেমন সেটেলমেন্ট টাইপটাকে আমরা এইভাবে দেখাতে পারি, তারপরে কানেক্টিভিটি, অ্যাক্সেসিবিলিটি ব্যাপারটাকে ওইভাবে দেখাতে পারি। এইভাবে বিভিন্ন বিষয়গুলো দেখানো যেতে পারে। তারপরে লাস্টে যে ব্যাপারটা রয়েছে ইন্টারপ্রিটেশন অফ ডেটা, অর্থাৎ এখানে বিভিন্ন রাশি তথ্যের ব্যাখ্যা করা হয় এবং এই ব্যাখ্যাটা তার গ্রহণযোগ্যতা কতটা সেটাও যাচাই করা হয় টেস্ট অফ সিগনিফিকেন্স বা টেস্ট অফ হাইপোথিসিসের মাধ্যমে, যেখানে টি টেস্ট, তারপরে কাই স্কোয়ার টেস্ট, বিভিন্ন টেস্ট গুলো রয়েছে। এগুলোর মাধ্যমে কিন্তু তথ্যের যাচাই করা যেতে পারে, টেস্ট অফ হাইপোথিসিস বলা হচ্ছে বিষয়গুলোকে। এবারে আমরা সাম টার্মস ইউজড ইন স্ট্যাটিস্টিক্স অর্থাৎ রাশি বিজ্ঞানে যে সমস্ত পরিভাষাগুলো ইউজ করা হয়, এই পরিভাষাগুলো সম্পর্কে আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। দেখো, প্রথমত যেটা রয়েছে নিউমেরিক ডেটা অর সিম্পলি ডেটা, অর্থাৎ রাশি তথ্য। রাশি তথ্য বলতে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, কোন একটা এনকোয়ারি ফিল্ড থেকে বা অনুসন্ধান ক্ষেত্র থেকে কোন একটা ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল, বস্তু বা অবজেক্ট বা কোন একটা পদ বা আইটেম সম্পর্কে সংগৃহীত যে সমস্ত পরিমাপযোগ্য এবং সংখ্যা দ্বারা প্রকাশিত যে সমস্ত তথ্য পাই, সেগুলোকে আমরা রাশি তথ্য বা ডেটা হিসাবে গণ্য করি, নিউমেরিক ডেটা। পপুলেশন আর ইউনিভার্স অর্থাৎ এটাকে বাংলাতে বলা হচ্ছে পূর্ণক বা সমগ্রক। রাশি তথ্য সংগ্রহের জন্য অনুসন্ধান ক্ষেত্র থেকে উপস্থিত সমস্ত ব্যক্তি, বস্তু বা পদের যে সমষ্টি, সেই সমষ্টিকে আমরা পপুলেশন বা সমগ্রক বা পূর্ণক বলতে পারি। তারপরে যেটা রয়েছে স্যাম্পেল অর্থাৎ নমুনা। সমগ্রকের কিছু নির্বাচিত অংশকে স্যাম্পেল বা নমুনা বলা হয়। ক্যারেক্টারিস্টিক্স কাকে বলে, সমগ্রকের কোনো ব্যক্তি, বস্তু বা পদের যে বিশেষত্ব থাকে তাকে এককের বৈশিষ্ট্য বলা হচ্ছে বা ক্যারেক্টারিস্টিক্স বলা হচ্ছে, যেমন ওজন, উচ্চতা, জাতি, ধর্ম, এগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারে। তারপরে যেটা রয়েছে ভেরিয়েবল অর্থাৎ চলক। পরিসংখ্যানে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সংখ্যার মাধ্যমে উপযুক্ত এককের দ্বারা প্রকাশিত হয় বা সংখ্যায় মান গ্রহণ করা যায়, সেগুলোকে আমরা চলক বলতে পারি। চলক আবার দুই ধরনের হয়, একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, একটা ডিসক্রিট ভেরিয়েবল। কন্টিনিউয়াস ভেরিয়েবল অবিচ্ছিন্ন চলক, যেখানে যে চলকগুলো একটা নির্দিষ্ট প্রসারের বা রেঞ্জের অন্তর্বর্তী পূর্ণ সংখ্যায় হতে পারে বা ভগ্নাংশে হতে পারে, ভগ্নাংশে বা পূর্ণ সংখ্যায় মান গ্রহণ করতে পারে। যেমন ধরো দৈর্ঘ্য হিসাব করা হচ্ছে বা ওজন, উচ্চতা, তাপমাত্রা, এগুলো পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশে হতে পারে, এগুলোকে আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবল বলবো। আর যে সমস্ত মানগুলো সবসময় পূর্ণ সংখ্যায় গ্রহণ করা হয়, যে চলকগুলো পূর্ণ সংখ্যায় মান গ্রহণ করে, কখনোই ভগ্নাংশে মান গ্রহণ করে না, সেগুলোকে আমরা কিন্তু বিচ্ছিন্ন চলক বা ডিসক্রিট ভেরিয়েবল বলে চিহ্নিতকরণ করতে পারি। এগুলোর মধ্যে রয়েছে তোমার যেমন ধরো কোনো মানুষের সংখ্যা হতে পারে, গাছের সংখ্যা, ঘর বাড়ি, মানুষ, শহর গ্রামের সংখ্যা, এগুলো তোমার ডিসক্রিট ভেরিয়েবল বলে চিহ্নিতকরণ করা হয়। আর পপুলেশন ইউনিভার্স, তো পপুলেশন স্যাম্পল ব্যাপারটা বললাম, পপুলেশনটাকে ইউনিভার্সও বলা হয়। তো পপুলেশন মিন্স কোন একটা অনুসন্ধান ক্ষেত্রে সমস্ত, এখানে ধরো বিভিন্ন মানুষের ছবি দেওয়া হয়েছে, অনুসন্ধান ক্ষেত্রে সমস্ত ব্যক্তির সংখ্যা, সেটা হবে পপুলেশন। আর এর মধ্যে থেকে যদি আমরা কতগুলো নির্বাচিত অংশ নিয়ে নিই বা এর মধ্যে থেকে আমরা কয়েকজনকে আলাদাভাবে নিয়ে নিলাম, তো এটাই কিন্তু স্যাম্পল বা নমুনা হিসাবে গণ্য হবে। এবারে ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিস্টিক্স অর্থাৎ রাশি বিজ্ঞানের কি কি বৈশিষ্ট্য রয়েছে
বৈশিষ্ট্যগুলোর দিকে একবার আমরা নজর দেব। প্রথমত যেটা রয়েছে দেখো, সায়েন্স অফ নিউমেরিক্যালি এক্সপ্রেশন। সায়েন্স অফ নিউমেরিক্যালি এক্সপ্রেশন বা বলা যেতে পারে রাশি তত্ত্ব হচ্ছে, এটা হচ্ছে এক্সপ্রেশনের সায়েন্স বলা যেতে পারে, বা নিউমেরিক্যালি প্রকাশ করার যে বিজ্ঞান, সেটা কি আমরা কিন্তু বলা যেতে পারে যে স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ এখানে নিউমেরিক্যালি এক্সপ্রেশনটাকে বেশি জোর দেওয়া হয়। অর্থাৎ এখানে সংখ্যা প্রকাশের বিজ্ঞান হিসেবে জিনিসটাকে তুলে ধরা হয়। তারপরে যেটা রয়েছে সায়েন্স আর অ্যাগ্রিগেট অফ ফ্যাক্টস, অর্থাৎ বলা যেতে পারে রাশিবিজ্ঞান হচ্ছে কতগুলো তথ্যের সমষ্টি মাত্র, কারণ এখানে কোনো বিচ্ছিন্ন ঘটনা সম্বন্ধীয় তথ্যকে অন্তর্ভুক্ত করা যাবে না। এগুলো অন্তর্ভুক্ত হতে গেলে অবশ্যই অনেকগুলো তথ্যের সমষ্টি হতে হবে। তারপরে যেটা রয়েছে স্ট্যাটিস্টিক্স আর অ্যাফেক্টেড টু এ মার্কেট এক্সটেন্ট বাই এ মাল্টিপ্লিসিটি অফ কজেস। অর্থাৎ বলা হচ্ছে যে পরিসংখ্যা বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ একটা সংগৃহীত মান সেটা বিশেষ কারণ দ্বারা প্রভাবিত হলে কিন্তু রাশি তথ্য বলা যাবে না। তবে এটা কিন্তু বিভিন্ন কারণ দ্বারা প্রভাবিত হতে পারে। যেমন কৃষিতে শস্যের উৎপাদনের পরিবর্তন সেটা বিভিন্ন কারণের জন্য দায়ী থাকতে পারে। যেমন বৃষ্টিপাতের জন্য হতে পারে, জলসেচ ব্যবস্থার জন্য দায়ী থাকতে পারে, মাটি, সার, শ্রমিক, কৃষি পদ্ধতি সমস্ত কিছুর জন্য কিন্তু দায়ী থাকতে পারে। তারপরে যেটা রয়েছে স্ট্যাটিস্টিক্স শুড বি এনুমেরেটেড অর এস্টিমেটেড অ্যাকর্ডিং টু রিজনেবল স্ট্যান্ডার্ড অফ অ্যাকুরেসি। অর্থাৎ বলা হচ্ছে যে পরিসংখ্যা গণনায় বা অনুমানে অবশ্যই সুনির্দিষ্ট মাপকাঠি অবলম্বন করা উচিত। আরেকটা বিষয় যেটা রয়েছে দেখো, statistics should be collected in a systematic manner for a predetermined purpose। এখানে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে রাশি তথ্য সর্বদাই সুশৃঙ্খলভাবে পূর্ব নির্ধারিত উদ্দেশ্য অনুযায়ী সংগ্রহ করা উচিত। মানে একটা নির্দিষ্ট উদ্দেশ্য অনুযায়ী কিন্তু আমাদের রাশি তথ্যগুলোকে সংগ্রহ করতে হবে। তারপরে যেটা রয়েছে স্ট্যাটিস্টিক্স শুড বি প্লেসড ইন এ রিলেশন টু ইচ আদার। অর্থাৎ রাশি তথ্যকে অবশ্যই পরস্পরের সঙ্গে একটা কোরিলেট হতে হবে, মানে সম্পর্কযুক্ত হতে হবে। তাহলে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করলাম। এবারে আমরা যে বিষয়টা আলোচনা করব, ক্লাসিফিকেশন অফ কোয়ান্টিটেটিভ টেকনিক্স। অর্থাৎ রাশি তত্ত্বের যে সংখ্যাতাত্ত্বিক কৌশল, এটার যে ভাগগুলো করা হয় এটাকে মূলত তিনটে ভাগে ভাগ করা যায়। থিওরিটিক্যাল টেকনিক্স বা বিভিন্ন তাত্ত্বিক বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়, এটাকে আমরা ডেসক্রিপটিভ টেকনিক্স হিসাবেও তুলে ধরতে পারি। তো থিওরিটিক্যাল টেকনিক্স বা ডেসক্রিপটিভ টেকনিক্স এর মধ্যে যেগুলো রয়েছে, ওয়ান ভেরিয়েবলের মধ্যে মিন, মিডিয়ান, মোড, ডিসপারশন, কার্টোসিস বিষয়গুলো রয়েছে। তারপরে টু ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন, রিগ্রেশন, অ্যানালাইসিস বিষয়গুলো রয়েছে। এবারে পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি কোয়ান্টিটেটিভ টেকনিক্স এর ভাগ ইন্টারফারেন্সিয়াল টেকনিক্স অর প্রবাবিলিটি থিওরি। অর্থাৎ এখানে তোমার সংখ্যা তত্ত্বের যে শাখা, যেটা সিদ্ধান্ত, মূল্যায়ন, মতামত, সর্বোপরি নমুনা নির্বাচনের মাধ্যমে বিষয়গুলো যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাকে আমরা ইনফারেন্সিয়াল টেকনিক্স বা প্রবাবিলিটি থিওরি বলতে পারি। যেমন স্যাম্পলিং, প্রবাবিলিটি, এগুলোর মধ্যে কিন্তু এগুলো রয়েছে। তারপরে অ্যাপ্লাইড টেকনিক্স এর মধ্যে, অর্থাৎ উন্নত গবেষণার ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লাইড টেকনিক্সটা ইউজ করা হয়। এগুলোর মধ্যে পপুলেশন প্রজেকশন, জনসংখ্যা অভিক্ষেপ, আগাম জনসংখ্যার পূর্বাভাস, টাইম সিরিজ অ্যানালাইসিস বা সময় সারি বিশ্লেষণ, যার মধ্যে লিস্ট স্কোয়ার মেথড, মুভিং এভারেজ মেথড, বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে, সেমি এভারেজ, রিভার বেসিন অ্যানালাইসিস বা নদী অববাহিকার যে বিশ্লেষণ, সেটাও কিন্তু এর মধ্যে রয়েছে। টাইম সিরিজ অ্যানালাইসিস নিয়ে পরবর্তীতে আরো একটা ক্লাস থাকবে তোমাদের জন্য, যেখানে বিভিন্ন সময়ের ভিত্তিতে বা বিভিন্ন সালের ডেটার ভিত্তিতে কিন্তু এরকম একটা তথ্যগুলোকে অ্যানালাইসিস করা হয় এর মাধ্যমে। এবারে আমরা ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স ইন জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলের রাশি তথ্যের যে গুরুত্ব রয়েছে এটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমত ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স ইন ফিজিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলে রাশি বিজ্ঞানের কি গুরুত্ব রয়েছে প্রথমে আমরা দেখার চেষ্টা করব। প্রথমত দেখো জিওমরফোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের
ভূমিরূপ বিদ্যার সঙ্গে কিরকম সম্পর্ক রয়েছে। ভূমিরূপ বিবর্তনে যে সংখ্যাতাত্ত্বিক পর্যালোচনা, তারপরে কোন একটা রিভার বেসিনের যে ভূমিরূপ নীতি বা জিওমেট্রি, সেটাকেও কিন্তু আমরা আলোচনা করতে পারি, রাশিবিজ্ঞানে আলোচনা করা হয়। তারপরে ক্লাইমেটোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ মূলত জলবায়ু বিদ্যার সঙ্গেও বিভিন্ন সম্পর্ক রয়েছে। আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো, যেমন ধরো উষ্ণতা, আর্দ্রতা, বাতাসের চাপ, এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে কিন্তু রাশিবিজ্ঞানে আলোচনা করা হয়। হাইড্রোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ জলবিদ্যার ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে তোমার ডিচার্জ নির্ধারণের ক্ষেত্রে হাইড্রোগ্রাফ, জলপ্রবাহের সঙ্গে নদীর যে জলতল, ওয়াটার লেভেল, সেটার সম্পর্ক, গোয়াজ হাইটের যে রিলেশনটা দেখানো হয়, তো সেটা দেখানোর জন্য রেটিং কার্ভ, ইউনিট হাইড্রোগ্রাফ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যেটা রয়েছে ওসিনোগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ওসিয়ানোগ্রাফির ক্ষেত্রে আমরা যেরকম সমুদ্র জলের উষ্ণতা লবণতার মধ্যে সম্পর্ক দেখানোর জন্য টিএস ডায়াগ্রাম ব্যবহার করে থাকি। তারপরে সয়েল জিওগ্রাফি এন্ড স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ মৃত্তিকা বিজ্ঞানের ক্ষেত্রে টার্নারি ডায়াগ্রাম আমরা ইউজ করে থাকি। এই বিষয়গুলো রয়েছে। বায়োজিওগ্রাফির ক্ষেত্রে আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে পারি, যেমন ধরো বিভিন্ন উদ্ভিদ প্রাণীর যে সংখ্যার ক্রমবিবর্তন, ভবিষ্যতে এদের প্রজেকশন মাধ্যমে এদের জনসংখ্যার যে ভবিষ্যৎ পূর্বাভাস কেমন হতে পারে এদের পপুলেশনটা, সেটাও আমরা অনুমান করতে পারি। এনভায়রনমেন্টাল জিওগ্রাফির ক্ষেত্রে বা পরিবেশ ভূগোলের ক্ষেত্রে বলা যেতে পারে, পরিবেশ ভূগোলের ক্ষেত্রে তোমার বিভিন্ন দূষণের মাত্রা পর্যালোচনা করা, এটা করা যেতেই পারে রাশিবিজ্ঞানের সাহায্যে। এবারে আমরা দেখব এখানে একটা হাইড্রোগ্রাফ দেখানো হয়েছে, যেখানে বেস ফ্লো রয়েছে, রিজিং লিম্ব। এটা মূলত একটা হাইড্রোগ্রাফ বলা যেতে পারে, ইউনিট হাইড্রোগ্রাফ, এর মাধ্যমে দেখানো হয়। এটা মূলত আমরা হাইড্রোলজিতে ইউজ করে থাকি। এবারে ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স ইন হিউম্যান জিওগ্রাফি, মানবীয় ভূগোলে কি গুরুত্ব রয়েছে রাশিবিজ্ঞানের, বিষয়টা দেখার চেষ্টা করব। পপুলেশন জিওগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, জনসংখ্যা ভূগোলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রাশিবিজ্ঞানের ব্যবহার। জনসংখ্যার গঠন, বৃদ্ধি, বন্টন, ঘনত্ব, জন্মহার, মৃত্যুহার, এগুলো আলোচনার জন্য কিন্তু অবশ্যই স্ট্যাটিস্টিক্স ব্যবহার হয়। তারপরে সেটেলমেন্ট জিওগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, আমরা সেটেলমেন্ট জিওগ্রাফির ক্ষেত্রে নিয়ারেস্ট নেবার অ্যানালাইসিস বা নিকটতম প্রতিবেশী বিশ্লেষণের সাহায্য নিয়ে থাকি। এটা মূলত জনবসতি রৈখিক বিন্যাস কেমন হবে সেটা দেখানোর চেষ্টা করে। ইকোনমিক জিওগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক জিওগ্রাফির ক্ষেত্রে অর্থনৈতিক ভূগোলে বিভিন্ন অবস্থা বিশ্লেষণের ক্ষেত্রে টাইম সিরিজ অ্যানালাইসিসের মাধ্যমে করা হয়, যেখানে কৃষি এবং শিল্পে বিভিন্ন দ্রব্য উৎপাদনের যে ট্রেন্ড, সেটা অ্যানালাইসিস করা হয়। সোশ্যাল জিওগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, যেখানে সামাজিক ভূগোলের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, যেমন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, পভার্টি ইন্ডেক্স, এই বিষয়গুলোর আলোচনার ক্ষেত্রে কিন্তু রাশিবিজ্ঞানের প্রয়োজন হয়। এছাড়া সোশ্যাল ডিসপ্যারিটি বা সোশ্যাল ইনইকুয়ালিটি মেজারমেন্ট করার ক্ষেত্রে লরেন্স কার্ভ, গিনি কোফিসিয়েন্ট, এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করা হয়। এটা একটা ছবি যেখানে নিয়ারেস্ট নেবার অ্যানালাইসিস করা হয়েছে। বিভিন্ন টোপোগ্রাফিক্যাল ম্যাপে যে সেটেলমেন্ট গুলো দেখা যায়, সেই সেটেলমেন্ট গুলোর মধ্যে নিয়ারেস্ট নেবার অ্যানালাইসিস করা হয়। এবারে সিগনিফিকেন্স অর নেসেসিটি অফ স্ট্যাটিস্টিক্স ইন জিওগ্রাফি বিষয়টা আলোচনা করব, এটাই এই ক্লাসের লাস্ট আলোচনা। তো রাশিবিজ্ঞানের গুরুত্ব কি রয়েছে ভৌগোলিক বিশ্লেষণের ক্ষেত্রে, রাশিবিজ্ঞানের গুরুত্ব বা তাৎপর্য বিষয়টা আলোচনা করব। প্রথমত যেটা বলা হচ্ছে যে ফিল্ড স্টাডি অ্যান্ড কালেকশন অফ ডেটা, অর্থাৎ রাশিবিজ্ঞান হচ্ছে একটা ফিল্ড স্টাডি বা একটা ক্ষেত্র সমীক্ষা বলা যেতে পারে, এবং কালেকশন অফ ডেটা, রাশি তত্ত্ব সংগ্রহ। তো ভূগোলের ক্ষেত্রে অন্যতম বিষয় হচ্ছে তোমার আঞ্চলিক পৃথকীকরণ বা বৈশ্বিক সম্পর্ক বিশ্লেষণ, স্পেশিয়াল ইন্টারাকশনটাকে অ্যানালাইসিস করা, এবং এরিয়াল ডিফারেন্সিয়েশন, বিভিন্ন অঞ্চলের মধ্যে যে পার্থক্য রয়েছে, এরিয়াল ডিফারেন্সিয়েশন, স্পেশিয়াল ডিফারেন্স, স্পেশিয়াল ইন্টারাকশন, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের ভূগোলে আলোচনা করা হয়। তো এই সমস্ত বিষয়গুলোর আলোচনার ক্ষেত্রে ফিল্ড স্টাডি একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা সরেজমিনে গিয়ে কোন একটা বিষয় সার্ভে করা হয়, তারপরে তার থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা সেটা অনেক কাজে লাগাই, এবং তার জন্য কিন্তু রাশিবিজ্ঞানের সাহায্য নেওয়া হয়। তারপরে যেটা রয়েছে ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্যাটার্ন অ্যানালাইসিস অফ ডেটা, অর্থাৎ তথ্যের ডিস্ট্রিবিউশন অ্যানালাইসিস করা হচ্ছে, রাশি তথ্যের বন্টন
এবং প্যাটার্ন অ্যানালাইসিস করা হচ্ছে, বিন্যাস বন্টন এবং বিন্যাসটা অ্যানালাইসিস করা হচ্ছে। অর্থাৎ সেটা পজিটিভ, নেগেটিভ না নর্মাল ডিস্ট্রিবিউশন সেটা অ্যানালাইসিস করা হচ্ছে। এই ধরনের রাশি তত্ত্বগুলো মূলত ডেসক্রিপটিভ অ্যানালাইসিস বা বর্ণনামূলক রাশিবিজ্ঞানের মধ্যে পড়ে যাচ্ছে বিষয়টা। বা বিস্তৃতির পরিমাপ, মেজার্স অফ ডিসপারশন, এগুলো কিন্তু মূলত এই বিশ্লেষণ করা হচ্ছে রাশিবিজ্ঞানে। তারপরে যেটা রয়েছে কোরিলেশন অ্যানালাইসিস অফ স্পেশাল অ্যাট্রিবিউট, অর্থাৎ ভৌগোলিক যে উপাদানগুলো রয়েছে সেগুলোর একটা সহসম্বন্ধ বিশ্লেষণ করা হচ্ছে এটার মাধ্যমে। যেমন আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলোর মধ্যে একটা কোরিলেশন দেখার চেষ্টা করা হয়, বা দুটো ইকোনমিক জিওগ্রাফির দুটো এলিমেন্টের মধ্যে কোরিলেশন দেখানো যেতে পারে। তো এর জন্য কোরিলেশন অ্যানালাইসিস, রিগ্রেশন অ্যানালাইসিস এগুলো করা যেতেই পারে। কোরিলেশন বলতে সহসম্পর্ক, রিগ্রেশন বলতে তোমার প্রতিগমন। প্রতিগমন ব্যাপারটা কি? প্রতিগমন ব্যাপারটা হচ্ছে মানে একটা ভেরিয়েবল পরিবর্তনের সাথে সাথে আরেকটা ভেরিয়েবলটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, একটার সঙ্গে আরেকটা পরিবর্তনের মাত্রাটা বোঝার জন্য এটা কিন্তু রিগ্রেশন অ্যানালাইসিস আমরা করে থাকি। এটা আর এর মান এটা নির্ণয় করার বিভিন্ন সূত্র রয়েছে, এটার মাধ্যমে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস করতে পারি। টাইম সিরিজ অ্যানালাইসিস ব্যাপারটা কি? এখানে বিভিন্ন সময়ের ভিত্তিতে যে দৈশিক তথ্যগুলো সেটা আমরা আলোকপাত করা হয় টাইম সিরিজ অ্যানালাইসিসের মাধ্যমে। এটা একটা ট্রেন্ড লাইন অঙ্কনের মাধ্যমে বা প্রবণতা রেখা বা বেস্ট ফিট লাইন অঙ্কনের মাধ্যমে কিন্তু এই টাইম সিরিজ অ্যানালাইসিস করা হয়ে থাকে। এগুলোর মধ্যে বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে, যেমন তোমার লিস্ট স্কোয়ার মেথড, সেমি এভারেজ মেথড, মুভিং এভারেজ মেথড, বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে। তারপরে রয়েছে মেজার্স অফ ডিসপ্যারিটি, অর্থাৎ বৈষম্য পরিমাপ। এই বৈষম্য পরিমাপ বা সোশ্যাল ইনইকুয়ালিটি বা সোশ্যাল ডিসপ্যারিটি এগুলো পরিমাপ করার ক্ষেত্রে গিনি কোফিসিয়েন্ট, লরেন্স কার্ভ এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে কম্বিনেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে যেমন ক্রপ কম্বিনেশন, শস্য সমন্বয়, এটা বিষয়টা আমরা জানি, এগুলো করা যেতেই পারে। রিপ্রেজেন্টেশন অফ ডেটা, অর্থাৎ রাশি তথ্যের উপস্থাপনা। ডেটা রিপ্রেজেন্টের জন্য বিভিন্ন ডায়াগ্রামের মাধ্যমে বা বিভিন্ন তোমার পিক্টোরাল ফর্মে কিন্তু রাশি তথ্যগুলো উপস্থাপন করা যেতেই পারে, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন করা যেতেই পারে। তার জন্য বিভিন্ন স্কোয়ার ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম এগুলো বিভিন্ন রয়েছে, এগুলো তোমরা অলরেডি জানো। তারপরে রিজিওনাল প্ল্যানিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। রিজিওনাল প্ল্যানিং এর ক্ষেত্রে আঞ্চলিক পরিকল্পনার ক্ষেত্রে ধরো বিভিন্ন উপাদানের আঞ্চলিক বিন্যাস, বন্টন এগুলো বিষয়গুলো দেখানোর ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্ট্যাটিস্টিক্স। এবং জিওগ্রাফিক্যাল রিসার্চের ক্ষেত্রে, ভৌগোলিক গবেষণার ক্ষেত্রে আমরা গবেষকদের যে বিভিন্ন যে হাইপোথিসিস বা তত্ত্বকল্পগুলো রচনা করতে হয় সেই সম্পর্কে তথ্য সংগ্রহ, হাইপোথিসিস টেস্টিং, টেস্ট অফ সিগনিফিকেন্স ইত্যাদি করতে হয়। তো এর জন্য কিন্তু একটা পূর্ণ তদন্ত প্রয়োজন। তো তার জন্য কিন্তু স্ট্যাটিস্টিক্সই ভরসা। স্ট্যাটিস্টিক্স তাদের হেল্প করে। জিওগ্রাফার বা ভৌগোলিকদের সমস্ত কাজে, ভৌগোলিক গবেষণার কাজে কিন্তু এই রাশি তথ্যর যে বিশ্লেষণ প্রণালী বা স্ট্যাটিস্টিক বিষয়টা কিন্তু তাদের যথেষ্ট হেল্পফুল হয়। তারা বিভিন্ন বিষয়টাকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য বা যাচাইকরণ করার জন্য কিন্তু তারা এই সংখ্যা তত্ত্ব বা স্ট্যাটিস্টিক্স এর শরণাপন্ন হয় তারা। তো যাই হোক, আজকে আমরা স্ট্যাটিস্টিক্স এর যে বিষয়গুলো আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। অসুবিধা হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবে কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে। তাহলে আজকের আলোচনাটা এই পর্যন্তই। আমরা স্ট্যাটিস্টিক্স এর প্রাথমিক যে কনসেপ্টটা সেটা আমরা আলোচনা করলাম। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই।